করব আপনার কাছ থেকে একটু শুনতে চাই। কোভিড-19 যে সিচুয়েশন চলছে এখন বিশ্বব্যাপী, আমাদের এখানকার চ্যালেঞ্জগুলো হয়তো কিছুটা ভিন্ন হতে পারে। ভিন্ন বলতে আমাদের পার্সপেক্টিভের কারণে, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের কারণে। তো তারপরও বিং আ মাল্টিন্যাশনাল, বিং এ মোবাইল টেলিকম অপারেটর, আপনি সিইও হিসেবে কিভাবে দেখছেন এই চ্যালেঞ্জগুলো? আসলে এমনি যেটা আপনি বললেন যে প্রথমে ধন্যবাদ বণিক বার্তাকে যে এই আপনি অনেকদিন ধরে আপনি বললেন যে সময় খুঁজছিলেন। আসলে আমরা সবাই তো আসলে খুব ব্যস্ত ছিলাম এই সময়। মূল কথাতে আসি, আপনি যেটা বললেন যে আমি এই সিচুয়েশনটা কিভাবে দেখছি। আমরা আসলে বিশ্বব্যাপী যেহেতু সিচুয়েশনটা সব জায়গায়, এবং এই মহামারীটা এমন যে কেউ কোনো জাতি বা কোনো সরকার, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কেউই আমরা আসলে তৈরি ছিলাম না। দেখেন আপনিও একটা ইনস্টিটিউশনে কাজ করেন, আমি একটা ইনস্টিটিউশনে কাজ করি, আমরা কেউ তৈরি ছিলাম না। এই সময়টার শুরুতে আমরা যেটা ভেবেছিলাম যাতে ঠিক আছে হোম অফিস বাসা থেকে হবে, কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু একটা সময় দেখা গেল যে এটা আসলে অনেক সময় নিচ্ছে, এবং সামনেও আমরা জানি না যে এই সিচুয়েশনটা থেকে একদম সম্পূর্ণভাবে কখন আমরা বের হয়ে আসতে পারবো। যেহেতু এই সময় জিনিসটা অনেক সময় নিচ্ছে, তো আমাদেরকে আসলে তৈরি হতে হবে যে সবকিছু যে আগের মতো হবে এই আশাটা না করে নতুন ভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করে, এই সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, এইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আমরা যখন এই জিনিসটা নিয়ে চিন্তা করব, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে সমষ্টিগতভাবে সবাইকে নিয়ে ভালো থাকার উপায়গুলো বের করে নিতে হবে। আমরা যদি সবাইকে নিয়ে ভালো থাকার উপায়গুলো বের করে না নিতে পারি, তাহলে যেটা হবে আলটিমেটলি একটা সাস্টেইনেবল সিচুয়েশনে, লং টার্ম সাস্টেনেবিলিটিতে কেউ থাকবে না। ধরে নেন এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু ভালো করছে, কারণ তাদের যে ডিস্ট্রিবিউশন স্ট্রেংথ, তাদের যে পিপল স্ট্রেংথ, তাদের যে ডাটা বা ইনসাইট স্ট্রেংথ, এফএমসিজি সেক্টর দেখা যাচ্ছে যারা বড় তারা ভালো করছে, যারা ছোট বা তারা ঝরে পড়ছে এবং মাঝেরা ঝরে পড়ছে। কিন্তু এইভাবে যদি আমাদের এসএমই গুলো, আমাদের কটেজ ইন্ডাস্ট্রি গুলো, আমাদের মিডিয়াম সেক্টর যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলো যদি ঝরে পড়ে, তাহলে বড়দের টিকে থেকেও অর্থনৈতিকভাবে যেহেতু একটা কান্ট্রি বা একটা সোসাইটি পঙ্গু হয়ে যাবে, তখন এটা সাস্টেনেবল হবে না। সো আমি মনে করি যে আমাদেরকে সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে যেন আমরা সবাই এই সিচুয়েশনটা একসাথে পার করতে পারি। এই ক্ষেত্রে এই সিচুয়েশনটাতে আমরা যেটা দেখছি যে টেকনোলজি এবং কানেক্টিভিটি একটা বড় ভূমিকা রাখছে। সো আমাদের রেলেভেন্সটা এই ক্ষেত্রে আসলে অনেক বেশি বেড়ে গেছে। সো আমরা শুরু থেকেই আমরা যেটা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে কিন্তু আমি যদি মনে করি আচ্ছা ঠিক আছে, এরকম একটা সিচুয়েশনে আমরা আমাদেরকে নিজেদেরকে সেফ রেখে আমরা সার্ভিসটা যদি এখন এই কঠিন সময় নাও থাকে, আমাদের নিজেদেরকে আগে বাঁচাই, এরকম সিচুয়েশন যদি আমরা কেউ যদি চিন্তা করে, তাহলে কিন্তু আসলে পুরো কান্ট্রিটাই একটা কঠিন সময়ের মধ্যে যাবে, যেটা থেকে আমরা উতরে আসতে পারবো না। আপনি দেখেন বাংলাদেশের মতো কান্ট্রি যেখানে ফিক্সড কানেক্টিভিটি বলতে কিছু নাই, পুরো বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সরকারি হোক বেসরকারি হোক টিকে আছে আসলে মোবাইল ব্রডব্যান্ডের কানেক্টিভিটির উপরে বেস করে, অথবা হয়তো ফিক্সড আইপির উপরে বেস করে, ওয়াইফাই এর উপরে বেস করে। সো কানেক্টিভিটি প্লেড এ ক্রিটিক্যাল রোল। সো আমাদেরকে এখন তৈরি হতে হচ্ছে, এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য, কিভাবে আরো অ্যাফোর্ডেবলি, আরো বেটার নেটওয়ার্ক আমরা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আমরা নিয়ে যেতে পারি। এখন কিন্তু আর এই সিচুয়েশনটা নাই যে মানুষ শহরে আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড শহর কেন্দ্রিক হয়ে হয়ে আস্তে আস্তে গ্রামে যাবে। মানুষ কিন্তু এখন আবার গ্রামে ফেরত যাচ্ছে, এবং সেখান থেকে অল্প, যেহেতু রিসোর্সের একটা স্কারসিটি থাকে, এই রিসোর্স স্কারসিটিতে আমাদের কম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য টেকনোলজির ব্যবহার শুধুমাত্র যে অ্যাডভান্স ইন্ডাস্ট্রিগুলোতে হবে তা না, আমাদের এগ্রিকালচার, আমাদের ফিশারিজ, আমাদের পোলট্রি, এইসব জায়গায় নিয়ে যেতে হবে, সো দ্যাট আমরা ইকোনমিক স্কেল পেতে পারি।
সো আমি মনে করি টেকনোলজি একটা বড় ভূমিকা পালন করবে। আমাদের এখানে একটা বড় রোল আছে যেটা নিয়ে আমরা কাজ করছি, আমরা গভর্নমেন্টের সাথে খুব খুব ক্লোজলি কাজ করছি কয়েকটা সেক্টরে, বিশেষ করে এডুকেশন সেক্টরে কিভাবে ডিজিটালাইজেশনে টেলিকম অপারেটর গুলো ভূমিকা রাখতে পারে। সো একইভাবে এই টেকনোলজি বিভিন্ন সেক্টর, শুধুমাত্র এডুকেশন না, আরো সব সেক্টরে একটা বড় ভূমিকা রাখবে। আমাদেরকে এটার জন্য তৈরি হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি। আপনি নিউ নরমাল লাইফের কথা বলছেন, তো সেখানে আসলে টেকনোলজি হচ্ছে মূল ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। তো এরপরও হচ্ছে আপনার কাছে আরো জানতে চাই যে মোবাইল অপারেটর হিসেবে টেকনোলজি সার্ভিস প্রোভাইডার স্পেসিফিক কোনো গোল কি আছে আপনাদের সামনে আগামী 2-3 বছর বা আগামী বছর? আমি একটা এক্সাম্পল দিয়ে এই মুহূর্তে যদি বলি, ধরেন বাংলাদেশের একটা ছাত্ররা যখন এখন গ্রামে গঞ্জে ফেরত চলে গেছে, যখন তারা অনলাইনে ক্লাস করছে, এখন কিন্তু আর 4G শহরে হবে বা সেমি আরবানে হবে বা থানা লেভেলে হবে এই চিন্তা করলে হবে না। যখন একটা স্টুডেন্ট ফেরত গেছে তার কুড়ে ঘরে এবং সে অনলাইনে এখন ক্লাস করছে, তখন কিন্তু একদম ডিপ রুরালি সে গিয়েছে। সো আমাদেরকে এখন একটু উল্টোভাবে চিন্তা করতে হবে। সো আমাদেরকে এই মুহূর্তে যদি আমি বলি, আমার মেইন উদ্দেশ্য, গোলটা হচ্ছে কত দ্রুততার সাথে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে পেরিফেরিয়াল এলাকাতে 4G নেটওয়ার্ক আমরা নিয়ে যেতে পারি। আমরা মনে করি যে এটা খুব বেশি সময় লাগবে না, এবং এটা গ্রামীণ ফোন এটা করবে। একই সাথে আমরা 5Gর জন্য যে ইকোসিস্টেমের রেডিনেসটা, 5G শুধুমাত্র স্পেকট্রাম না, 5G তে আসলে প্রোডাক্ট, সার্ভিস, ডিভাইস, স্ট্র্যাটেজি, পলিসিগত কিছু চেঞ্জ, তারপরে আমাদের টাওয়ার কিভাবে হবে, কারণ এখানে অনেক বেশি টাওয়ার দরকার হয়, এই টাইপের বিভিন্ন কাজ আছে। 5Gর জন্য আমাদেরকে রেডি হতে হবে। বাংলাদেশে এখন আমাদের যে মাননীয় আইসিটি অ্যাডভাইজার আছেন, উনি বা লাস্ট যখন ডিজিটাল বাংলাদেশের মেলাতে ছিলেন তখন বলেছিলেন যে এই টেনিউরে গভর্নমেন্টের এই টেনিউরে 5G আসবে। সো আমার মনে হয় আমাদের যথেষ্ট সময় আছে যে আমাদের 5Gর জন্য রেডি হওয়া। বাট এই মুহূর্তে প্রায়োরিটি অনুযায়ী আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে একটা রেজিলিয়েন্ট ডাটা নেটওয়ার্ক, 4G ডাটা নেটওয়ার্ক তৈরি করতে হবে অ্যাফোর্ডেবল প্রাইস। এটাই আমার প্রায়োরিটি। সেই ক্ষেত্রে একটু যদি গ্রামীণ ফোনের আপডেটটা দিতেন আমাদেরকে। এখন পর্যন্ত গ্রামীণ ফোনের এই মুহূর্তে আমরা যদি বলি যে এই বছর আমরা সম্ভবত 90% কাছাকাছি আমাদের কাস্টমারদেরকে 4G সেবা দিতে পারবো এই বছর। এটা এই টাইপের একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একই সাথে আমরা গ্রামীণ ফোন এই ডাটা নেটওয়ার্ক নিয়ে যাওয়ার সাথে সাথে ডাটা নেটওয়ার্কের এই মুহূর্তে যাদের অতীব জরুরি, আমাদের বাংলাদেশের যারা ফিউচার, যারা আমাদের ছাত্ররা, আমাদের স্টুডেন্টরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, তাদের জন্য পড়াশোনা বন্ধ না হয়ে যায়, গ্রামীণ ফোন নেটওয়ার্ক বিল্ড করার সাথে সাথে কিভাবে অ্যাফোর্ডেবল প্রাইসে তাদের হাতে ইন্টারনেট পৌঁছে দেওয়া যাবে এ নিয়ে আমাদের কাজ করছি। এবং আমরা এটা খুব দ্রুত এটা দেখতে চাই যে এরকম কোনো পলিসি যে বাংলাদেশের প্রাইভেট টেলকো এবং গভর্নমেন্ট মিলে একসাথে স্টুডেন্ট হাতে অ্যাফোর্ডেবল প্রাইসে ডাটা নিয়ে আসে। এবং আমি যেটা বললাম যে আমাদের সাবস্ক্রাইবারের প্রায় 90% কাছাকাছি যেতে চাই আমরা এবছর। একটু যদি নাম্বারগুলো বলতেন। নাম্বার কি হিসাবে, সাইট হিসাবে বা কাস্টমার? সাইট হিসেবে এবং কাস্টমার হিসেবে। সাইট হিসেবে আমরা বলবো যে আসলে আমাদের যদি ধরেন এই মুহূর্তে 16,500 সাইট আছে টোটাল গ্রামীণ ফোনে, তার মধ্যে 14 থেকে 15,000 সাইটের মধ্যে আমরা যেতে চাই এই বছর। এই মুহূর্তে আমাদের নাম্বার অফ সাইটস, এই মুহূর্তে আমাদের এক্সাক্ট নাম্বারটা বাসা তুমি দিয়ে দিও, এই মুহূর্তে 11,000 প্লাস 11,500 হবে 4G সাইট। 4G সাইটস। নাম্বার অফ কাস্টমার, নাম্বার অফ কাস্টমার বলাটা একটু ডিফিকাল্ট। কেন? কারণ এটা তো আসলে ডিভাইসের উপর ডিপেন্ড করে এবং প্রতিদিনই নতুন নতুন সাবস্ক্রাইবার নেটওয়ার্কে আসছে। ডিভাইস শুধু না, সিমটা আবার চেঞ্জ করতে হয়। তো আমরা বলবো যে আমাদের যাদের হাতে 4G ডিভাইস থাকবে তাদের মধ্যে 90% কভারেজের আন্ডারে চলে আসবে, এরকম একটা চিন্তাধারা আমার আছে গ্রামীণ ফোনের। এখনকার সিচুয়েশনে চার্ন একটা বড় ভূমিকা রয়েছে আর কি।
এটা অনেক বেড়েছে আগে থেকে। তো সেটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, মানে সেটা আমি বলবো যে গ্রামীণ ফোনে এই মুহূর্তে আসলে চার্ন নিয়ে কোন রকম কনসার্ন নেই। আমাদের সাবস্ক্রাইবার বেজের চার্ন আমি বলবো গত বছর থেকে আসলে এই বছর নেটওয়ার্কে চার্ন আসলে কম। একটা পর্যায়ে দেখা গিয়েছিল শুরুতে যখন কোভিডটা খুব বড়ভাবে হিট করলো, তখন একটা সময় দেখা ছিল চার্নের নাম্বারটা বেড়ে গিয়েছিল, কিন্তু এটা আবার খুব দ্রুতই ফেরত এসছে। হ্যাঁ, সাবস্ক্রাইবারের ইউসেজ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, সাবস্ক্রাইবার ইউসেজ কমিয়ে দিয়েছে, বাট নেটওয়ার্কে আছে এবং চার্ন হচ্ছে না। চার্ন আমি বলবো যে বেটার দেন লাস্ট ইয়ার। একটা অন্য প্রসঙ্গে একটু কথা বলতে চাই। এমএনপি ইন্ট্রোডিউস হলো দেশে, এরপরে হচ্ছে আপনার এসএমপি চালু হলো বলতে রেগুলেটর ডিরেকশন দিয়েছে, ঘোষণাও করেছে আপনাদেরকে এসএমপি হিসেবে। তো এখন যে কম্পিটিশনটা আসলে চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক, কি বলবো এটাকে, মানে ডাইভার্সিফাইড বলবো না, একটু ডিফারেন্ট একটা কম্পিটিশন চলছে এখন। এটাকে কিভাবে দেখছেন আপনারা? আমি বলবো যে কম্পিটিশনটা আসলে আগের মতো এখন শুধু প্রোডাক্ট বেসড বা নেটওয়ার্ক বেসড এরকম এই ধরনের কম্পিটিশন নাই, কম্পিটিশনের ডাইনামিক্সটা চেঞ্জ হয়েছে অনেকখানি। কম্পিটিশন ডাইনামিক্সটা চেঞ্জ হয়েছে, আপনি কোন পার্সপেক্টিভে বলছেন? আমি বলছি যে আপনার শুধুমাত্র আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম, নতুন ইনোভেশন করলাম, তাতে করে আমি বাজার আরো নতুন বাজার গ্র্যাব করব কিংবা বাজারকে আরো এক্সপ্যান্ড করব, এই সুযোগটা বোধহয় এখন কমেছে। এখন শুধুমাত্র আপনার ইনোভেশন দিয়ে সবকিছু বোধহয় হচ্ছে না, এরকম একটা। তাহলে আপনার কি মনে হয় কি দিয়ে হচ্ছে, সেটা আপনার কাছ থেকে জানতে চাই। আপনি কি এখনো মনে করেন যে শুধু ইনোভেশন দিয়ে বাজারে টিকে থাকা সম্ভব? কিংবা আপনার জিনিসটা আমি একটু অন্যভাবে বলি যে কমিউনিকেশন ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনি দেখেন আগে একটা সময় ভয়েস ছিল, আমরা বলেছি ডাটা, তারপর এখন দেখেন ফেসবুক একটা সোর্স অফ ইনফরমেশন, সোর্স অফ কমিউনিকেশন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকম কমিউনিকেশন টুল এখন মানুষের হাতে আছে। ইন দ্যাট সেন্স আমাদেরকে কিন্তু এখন শুধুমাত্র উইদিন দ্য অপারেটর নট দ্য কম্পিটিশন, গ্লোবাল অনেক বড় বড় জায়ান্ট কম্পিটিটর হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সাথে কমিউনিকেশনের সলিউশন হিসেবে। সো ইন দ্যাট সেন্স আমি বলবো যে এখন কম্পিটিটিভ ল্যান্ডস্কেপটা আসলে চেঞ্জ হয়ে গেছে এবং আমাদেরকে এখানে আরো লোকাল এবং গ্লোবাল কম্পিটিশনের সাথে ফাইট করে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। কিন্তু দিন শেষে আপনি যেটা বললেন যে আসলে ইনোভেশন এবং কাস্টমার এক্সপিরিয়েন্স, যে দুটো গ্রামীণ ফোনের জন্য আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা গ্রামীণ ফোন যেই পিলারের উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গ্রামীণ ফোনের কাস্টমার সেন্ট্রিসিটি। গ্রামীণ ফোন কে নিয়ে একটা জিনিস কেউ কোনোদিন বলতে পারবে না, বা আমরা বলবো যে কেউ যদি বলেও এটা অডিট দিয়ে কোনোদিন এটা প্রুফ করতে পারবে না যে গ্রামীণ ফোনের বিলিং এ কোনো রকম কোনোদিন কোনো সমস্যা আছে, বা গ্রামীণ ফোনের নেটওয়ার্কের স্ট্রেংথ নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে। হ্যাঁ, যেহেতু ডাটা নেটওয়ার্ক আর ভয়েস নেটওয়ার্কের মতো হয় না, এখানে ক্যাপাসিটি আসলে কাস্টমার যদি কোনো একটা সাইটে বেশি চলে আসে, ক্যাপাসিটি তখন কনস্ট্যান্ট হয় এবং এক্সপিরিয়েন্স খারাপ হয়। বাট এখনো যদি বলি যে পুরো বাংলাদেশে ওয়াইডেস্ট নেটওয়ার্ক আসলে গ্রামীণ ফোনেরই আছে, এবং নাম্বার ওয়ান নেটওয়ার্ক হিসেবে এখনো গ্রামীণ ফোনই আছে এবং গ্রামীণ ফোন থাকবে। সো গ্রামীণ ফোন যে দুইটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে তার নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে ইনোভেশন। এইগুলোর কিন্তু আসলে কোনো অল্টারনেটিভ নাই। এমএনপি দিয়ে কখনো কোনো মার্কেটে কেউ উইন করতে পারেনি, কেননা বাংলাদেশ এবং আমাদের এশিয়ার মার্কেটগুলো প্রিপেইড মার্কেটে যেটা হয় কি, এটা এখানে আপনার সিম চেঞ্জ করে আরেকটা অপারেটরে যাওয়া নেওয়া নিয়ে আসলে খুব একটা মানুষ বদার না। এই চয়েসটা সবসময় মানুষের হাতে ছিল, 2-3টা সিম সবসময়ই আছে, যে অন্য অপারেটর ইউজ না করতে না চাইলে গ্রামীণ ফোন ইউজ করতে পারে, আবার যেখানে যদি কোনোদিন মনে হয় না কোনো কারণে গ্রামীণ ফোনটা ইউজ করবে না, অন্য অপারেটর ইউজ করতে পারে, তার হাতে সব রকম সিম সবসময় থেকে যায়। সো এখানে আমি বলবো যে আসলে এমএনপি কোনো বড় চেঞ্জ আনতে পারে না, বাংলাদেশ মার্কেটও পারেনি এখনো। অফ দ্য রেকর্ড আপনাকে বলতে পারি, এই গত সপ্তাহে আমাদের আরেকটা অপারেটর থেকে 2টা বড় কর্পোরেট ক্লায়েন্ট গ্রামীণ ফোন নেটওয়ার্কে চলে এসছে। তো সবাই মনে করতো যে এমএনপি হলে গ্রামীণ ফোন আসলে লুজার হবে, আসলে এখন কেসটা উল্টা হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের এখানে অপারেটররা বড় বড় কর্পোরেট ক্লায়েন্টরা চলে আসছে। এসএমপি দিয়ে আসলে মার্কেটে আমরা যে জিনিসটা এসএমপি রেগুলেশনকে আমরা সবসময় বলেছি যে আমরা ওয়েলকাম জানাই। এসএমপি হিসেবে একটা রেগুলেশন এসছে, গ্রামীণ ফোনকে এসএমপি ডিক্লেয়ার করা হয়েছে।
আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই, সবসময় বলি যে কেউ যদি ইনভেস্ট করে কোনো একটা মার্কেটে, কেউ যদি ইনোভেশন করে, প্রোডাক্ট ইনোভেশন করে, এগুলোকে যেন ডিসকারেজ করা না হয়। এগুলোকে যদি ডিসকারেজ করা হয় তাহলে দিন শেষে একজন কাস্টমার বেনিফিটটা পাবে না। আপনি যদি একজনের প্রফিট নিয়ে বা একজনের রেভিনিউ নিয়ে আরেকজনকে দিতে চান, তাহলে কিন্তু কি হবে, আরেকজন কাস্টমার এক্সপিরিয়েন্স এন্ড ইনোভেশন দিয়ে কাস্টমারের কে উইন করার মেন্টালিটি নিয়ে আসবে না। যার জন্য আমরা প্রথম থেকে শুরু থেকে যেটা বলেছি, রেগুলেটরকে এসএমপির ইমপ্লিমেন্টেশনটা যেন এমন হয় যে এখানে যেন আমাদেরও বাংলাদেশ মার্কেটে ইনভেস্টমেন্ট করার ইনোভেশন করার মোটিভেশনটা থাকে, এবং আরেকজনও যেন কম্পিটিশনের জন্য উইন করে কাস্টমার এক্সপিরিয়েন্স এন্ড ইনোভেশন দিয়ে, একজনের রেভিনিউ আরেকজনের কাছে না দিয়ে। সো আমরা আমাদের রেগুলেটরের প্রতি আমাদের ট্রাস্ট আছে, আমরা ডায়ালগের থ্রুতে আমরা জিনিসটাকে ফ্রেমওয়ার্কটাকে ঠিক করতে চাই। আমার মনে হয় যে যে কয়টা ইম্পোজিশন আমাদেরকে এই পর্যন্ত দেওয়া হয়েছে, 3টে ইম্পোজিশন দেওয়া হয়েছে, এই 3টে ইম্পোজিশনই আসলে ফ্রেমওয়ার্ক অনুযায়ী আরো বেটার ভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, এবং আমরা ডায়ালগে আছি, আমরা কথা বলছি, আমরা ইমপ্লিমেন্ট করেছি, এবং আমরা মনে করি বাংলাদেশে গ্রামীণফোন রেগুলেটর একসাথে কাজ করে রাইটলি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। কথা প্রসঙ্গে একটু জানতে চাই, সেটা হলো যে ইনোভেশনের যে ধরনের ইনোভেশন আমরা করছি এখন, সেটা আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডে কোথায় আছি আমরা? আমি বলবো আমরা আসলে, আপনার কোশ্চেনটা খুব সুন্দর এবং খুব ভালো একটা কোশ্চেন, কারণ এখনো আমরা কিন্তু খুবই ভয়েস এবং ডাটা সেন্ট্রিক মার্কেটে রয়ে গেছে। ঠিক আছে, এখনো আইওটি আইসিটি জিনিসগুলো এখনো আমাদের মেইন স্ট্রিম রেভিনিউ স্ট্রিম না, এবং মেইন স্ট্রিম ইউজেস প্যাটার্নও না। বাট যখন আমরা এই যে কোভিডের একটা ধাক্কা খেলাম, তখন দেখেন বেশ কিছু বড় বড় কাজ হয়েছে। আমরা কয়েকটা ইউনিভার্সিটিতে কমপ্লিট সলিউশন দিয়েছি, কানেক্টিভিটি, ডিভাইস, সিকিউরিটি, এডুকেশন প্ল্যাটফর্ম। এই যে জিনিসগুলোর একসাথে 4টা জিনিস, কানেক্টিভিটি একটা সিকিউরড প্ল্যাটফর্মের থ্রুতে একটা ইউনিভার্সিটি তার স্টুডেন্টদেরকে তার কন্টেন্ট শেয়ার করতে পারছে, তার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্মটাকে ম্যানেজ করতে পারছে, এটা কিন্তু একটা ইনোভেশন, এবং গ্রামীণফোন এটা মার্কেটে নিয়ে এসছে এবং এই সার্ভিসটা দিচ্ছে। সিকিউরিটি, ইন্স্যুরেন্স, ডিফারেন্ট কর্পোরেট সেক্টরের অটোমেশন, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি অটোমেশন, এই জিনিসগুলো বাংলাদেশে এখনো পুরোপুরি আসে নাই, এখনো খুবই ন্যাশনাল আকারে কাজ হচ্ছে। আমার মনে হয় যে তারপরেও যে প্রতিটা বাড়ি নতুন কিছু নিয়ে আসার, গ্রামীণফোনের এটা সবসময় একটা ট্রেন্ড ছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে আমাদের যেই সিচুয়েশন, যে নতুন নিউ নর্মাল, যেখানে আসলে কানেক্টিভিটির উপরে বেস করে ইন্ডাস্ট্রি এবং এসএমই বলি এবং বড় লার্জ কর্পোরেট বলি, তাদেরকে এখন এগিয়ে যেতে হবে। সো আমাদের ইনোভেশনের আরো অনেক সুযোগ আছে, স্পেস আছে, যেখানে প্রবলেম আছে সেখানে আসলে ইনোভেশন হয়, সেখানে একটা সলিউশন আসে। এখন যেহেতু কাস্টমারের নিডটা অনেক বেশি, আমরা আরো অনেক বড় বড় সুন্দর সুন্দর ইনোভেশন আসলে আমরা দেখতে পাবো সামনে। আর একটা খুবই পপুলার একটা ইস্যু হয়ে আপনি বলছিলেন যে গ্রামীণফোনের নেটওয়ার্ক দেশের নেটওয়ার্ক এরকম একটা বলা হয়ে থাকে, এটা কি গ্রামীণফোন, সরি একটু জোরে বলুন। ফোনের নেটওয়ার্ক দেশের নেটওয়ার্ক এরকম বলা হয়ে থাকে। আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে কথাটা বলছিলেন, সেখান থেকে অনেকেই ধারণা, যারা অন্য অপারেটরে আছেন তারাও অনেক সময় মনে করেন এটা কি কোনো ধরনের মিথ কিনা? না, আমরা আসলে একটা জিনিস হচ্ছে গ্রামীণফোনের বেস্ট নেটওয়ার্ক, এটা নিয়ে কখনোই পুরোদিন ডাউট ছিল না। এখন যেটা হচ্ছে যে আমাদের যেহেতু ডাটা নেটওয়ার্ক এক্সপিরিয়েন্সটা একটা ডিফারেন্ট স্কেল হয়, এটা ভয়েসের মতো হয় না। সো ডাটা নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স ভেরি করে। সো মানুষ একটা অপারেটরের সাথে একটা অপারেটর কম্পেয়ার করতে পারে। ধরুন আমার যেখানে সাবস্ক্রাইব বেশি আছে, একজনের কম থাকে, হঠাৎ করে একজনের এক্সপিরিয়েন্স কতজন যেন ভালো হবে, তখন আমি ক্যাপাসিটি ইমপ্রুভ করবো, তখন আবার আমারটার এক্সপিরিয়েন্স বেটার হবে। সো কম্পারিজনটা ডাটা ওয়ার্ল্ডে অনেক বেশি চলে আসে। আমরা কেন বলি আমরা সেরা নেটওয়ার্ক? কারণ কিছু কিছু থার্ড পার্টি আছে, গ্লোবাল থার্ড পার্টি, যেগুলো অ্যাকনলেজ, সবাই অ্যাকসেপ্ট করে, যেমন ওপেন সিগন্যাল, যেমন ওকলা, তারা কিন্তু এক্সপিরিয়েন্সটাকে মেজার করে তারা অ্যাওয়ার্ড দেয় কোন অপারেটর বেস্ট স্পিড বা বেস্ট ডাটা নেটওয়ার্ক আছে। এটা কিন্তু ওইখান থেকে ওইটার উপরে বেস করে আমরা ক্লেম করি। সো গত বছর এবং এই বছরের ফার্স্ট কোয়ার্টার, ফার্স্ট হাফের এখনো আসেনি, গত বছরের লাস্টে যেটা এসছে, গ্রামীণফোন continued as the number one
the most highest speed, the best experience data network. এর মানে না আমি আপনাকে বলবো যে এর মানে না যে সবই জায়গায় একই রকম এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের ভ্যারি করে, এবং আমাদের কাজই হচ্ছে কনস্ট্যান্টলি এটা নিয়ে কাজ করা এবং এটাকে ইমপ্রুভ করা, যেটাকে আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন বলছেন, যে ফিডব্যাক দেয় আর কি। জি, এখানে যেটা হচ্ছে থার্ড পার্টি টুলগুলো থেকে পাই, আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ফিডব্যাক পাই, একটা হচ্ছে আমাদের কাস্টমার সার্ভিস যে সেন্টারগুলোতে আছে ওখানে ফিডব্যাক পাই, আমাদের কল সেন্টারে ফিডব্যাক পাই। তো আমাদের আবার এনপিএস স্কোর হয়, একটা নেট প্রমোটার সার্ভে যে স্কোর যেটা হয়, যেটাতে আমরা গ্রামীণফোন এখনো নাম্বার 1 ইন টার্মস অফ এনপিএস স্কোর। এনপিএস স্কোরটা মেজার করা হয় কাস্টমারকে 1 to 10 স্কেলে বলতে বলা হয় তার এক্সপিরিয়েন্স সম্বন্ধে, এবং এটা যদি আপনার 8 এর উপরে না হয়, 8, 9, 10 না হয়, তাহলে এটাকে ধরাই হয় না এজ এ পজিটিভ প্রমোটার হিসেবে ধরা হয় শুধুমাত্র যারা 8, 9, 10 দেয়। সো ওই হিসাবে গ্রামীণফোন স্টিল নাম্বার 1 ইন টার্মস অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন, বাট ইমপ্রুভমেন্টের কিন্তু শেষ নাই, স্কোপের কিন্তু ইমপ্রুভমেন্টের শেষ নাই। গ্রামীণফোনের এখনো আমরা মনে করি আরো অনেক কাজ করার স্কোপ আছে, এবং আমরা ওই কমিটির এই কাজগুলো আমরা করব। বেস্ট অফ লাক। আর আরেকটা হলো আপনি থার্ড পার্টি কিছু এর কথা বলছিলেন, থার্ড পার্টি মেজার করার টুলস এর কথা বলছেন, ওদের এর কথা বলছেন। আমি গ্রামীণফোনের কাছ থেকে শুনতে চাই আপনাদের নেটওয়ার্কের স্পেশালিটি কি। সেক্ষেত্রে একটা হচ্ছে স্পেকট্রাম নিয়ে একটা কথা আছে, সেটা যদি একটু বলতেন আপনি। স্পেকট্রামের স্কারসিটি নিয়ে বলা হয়, গ্রামীণফোনের সাবস্ক্রাইবার বেজের তুলনায় স্পেকট্রামের অ্যাভেলেবিলিটির একটা স্কারসিটি রয়েছে, এরকম বলা হয়ে থাকে। গ্রামীণফোন নেটওয়ার্কের স্পেশালিটি বলতে যদি আমি বলি, প্রথম জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে গ্রামীণফোনই একমাত্র অপারেটর যার প্রত্যেকটি সাইট ডাটা নেটওয়ার্ক, আইদার 4G অথবা 3G। 100% আমাদের কোনো সাইট নাই যেখানে 2G সাইট স্ট্যান্ডএলোন পড়ে আছে পুরো বাংলাদেশে। যেখানে আপনি যাবেন কোনো সাইটে পাবেন না যে ডাটা নেটওয়ার্ক ছাড়া কোনো সাইট আছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা ইয়ে করি যে আমাদের কনস্ট্যান্টলি আমাদের যেই ওভার দ্য লাস্ট 24 ইয়ার্স আমরা বেস্ট নেটওয়ার্ক প্রোভাইডার হিসেবে আমরা যে এক্সপিরিয়েন্স গেইন করেছি, আমরা এই এক্সপিরিয়েন্সের উপরে, আমাদের এই এক্সপার্টিসের উপরে বেস করে আমরা কনস্ট্যান্টলি আমাদের অপটিমাইজেশন হতে থাকে নেটওয়ার্ক। আমরা যখন কোভিডের প্রথম সিচুয়েশন আসলো, 40,000-এর বেশি আমরা ফাইন টিউনিং করেছে আমাদের নেটওয়ার্ক। যেহেতু বাংলাদেশে দেখা যাচ্ছে যে জায়গায় ঢাকা শহরে কনজেস্টেড মানুষ পুরো দেশে ছড়িয়ে গেছে হঠাৎ করে, যেসব জায়গায় হয়তো নেটওয়ার্কের কোনো ক্যাপাসিটি দরকার ছিল না, আমরা উইদিন এ উইক মোর দেন 40,000 ডিফারেন্ট অপটিমাইজেশন আমরা ধরে করেছি। সো আমরা মনে করি আমাদের প্রায়োরিটি হচ্ছে কাস্টমারদের যেই কাজে নেটওয়ার্ক ইউজ করে থাকে তাকে এটা ডেলিভার করতে পারতে হবে আমাদেরকে। আমরা একটা ডাটা প্যাক বিক্রি করলাম এবং সে ইউজ করতে পারলো না, এইরকম নেটওয়ার্ক আসলে আমরা বিশ্বাসী না, কারণ আমরা লং টার্ম কমিটেড বাংলাদেশের গ্রামীণফোন। আপনি যদি দেখেন একমাত্র অপারেটর শুরু থেকে শেষ এই পর্যন্ত তার কোয়ালিটি বজায় রেখেছে, এবং এখানে এসে শর্ট টার্ম বলতে কিছু নাই। সো আমাদের নেটওয়ার্কে বলবো যে আমরা ডাটা নেটওয়ার্কে বিশ্বাসী, আমরা আমাদের কাভারেজে বিশ্বাসী। আমরা মনে করি যে আমরা একটা ছোট অপারেটর বা রিজিওনাল অপারেটর না, বা শহর কেন্দ্রিক বা থানা কেন্দ্রিক অপারেটর না, আমরা ন্যাশন ওয়াইড একটা অপারেটর, যার জন্য আমাদের সাবস্ক্রাইবার 60-76 মিলিয়ন এবং আমাদের চার্ন হচ্ছে লোয়েস্ট। আপনি যেটা বলেন স্পেকট্রাম ছাড়াও বিভিন্নভাবে নেটওয়ার্কের এক্সপিরিয়েন্সের ইমপ্রুভ করা যায়। আমরা আমাদের ইকুইপমেন্ট আমরা ফুল নেটওয়ার্কে আমরা মডার্নাইজ করে ফেলছি। আমাদের এই মুহূর্তে যে 4G ইকুইপমেন্টটা আছে এগুলো হচ্ছে 5Gর জন্য ইউজ করা হয়। সো আমাদের নেটওয়ার্ক ইজ এ মডার্নাইজ নেটওয়ার্ক, যেটা আমাদের কোয়ালিটি, দ্য ক্যাপাসিটি, এটাকে 50% এডিশনাল ক্যাপাসিটি দেওয়ার মতো ক্ষমতা রাখে নর্মাল 4G যেই আমাদের মডার্নাইজ করার আগে যে ইকুইপমেন্ট ছিল। আমরা এছাড়াও সেল স্প্লিট করি, আমরা একটা যখন ফ্রিকোয়েন্সি দেওয়া হয় এর মধ্যে ইনোভেশন এনে সেলটাকে স্প্লিট করে আমরা তখন ক্যাপাসিটি ইমপ্রুভ করি। স্পেকট্রাম থাকলে এটা দরকার ছিল না, যেহেতু স্পেকট্রাম আমরা এই মুহূর্তে আমাদের স্পেকট্রাম আমি বলবো যে ছাড়া যে আদার অপশন গুলো আছে ওগুলো আমরা ইউটিলাইজ করছি এই কারণেই, কেননা বাংলাদেশে স্পেকট্রামের দাম অনেক বেশি।
স্পেকট্রাম না কিনে যেহেতু আমরা বাইরের থেকে ইকুইপমেন্ট এনে আমরা এক্সপিরিয়েন্স বজায় রাখতে পেরেছি, এটা হয়েছে। বাট আমরা একই সাথে আমরা আমাদের রেগুলেটরকে বলেছি, রিটেন অ্যাপ্লিকেশন দিয়েছি যে রিডিউস প্রাইসে যেন রিজনেবল প্রাইসে যদি স্পেকট্রাম দেওয়া হয়, গ্রামীণফোন স্পেকট্রাম কিনতে চায়, কেননা তখন এই টাকাটা বাংলাদেশেই থেকে যাবে, তখন আমরা ইকুইপমেন্ট বাইরের থেকে ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে না, টাকাটা বাংলাদেশের বাইরে চলে যাবে না। আরেকটা জিনিস হচ্ছে নেটওয়ার্কের প্রসঙ্গ যখন আসলো, আমি একটা জিনিস জানতে চাই ছোট করে। হুয়াওয়ে নিয়ে একটা গ্লোবালি একটা ইয়ে চলছে, এক ধরনের বিতর্ক চলছে, এক ধরনের ব্যান, এক ধরনের ইয়ে চলছে। বাংলাদেশের বেশিরভাগ অপারেটরেরই, বিশেষ করে আমি যদি গ্রামীণফোনের কথা বলি, আপনাদের একটা বড় অংশ বোধহয় হুয়াওয়ে নেটওয়ার্ক ডিভাইস ইউজ করেন আপনারা। সেই ক্ষেত্রে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে কিনা, করার সুযোগ আছে কিনা? আমরা দেখছি না এই মুহূর্তে আমাদের জন্য এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে। এমন যদি হতো যে মানে এখানে আসলে আমরা আসলে পুরো জিনিসটা ইভালুয়েট করেছি। বাংলাদেশে গ্রামীণফোনের জন্য আমাদের যে গ্লোবাল এগ্রিমেন্ট হুয়াওয়ের সাথে আছে, হুয়াওয়ের সাথে আমাদের যে কাজ হয়ে থাকে, আমরা দেখছি না যে আমাদের এটা নিয়ে কাস্টমারদেরকে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমি ইন্ডাস্ট্রি হিসেবে জিজ্ঞেস করলাম আর কি। কাস্টমাররা ডেফিনেটলি নেটওয়ার্ক ডিভাইস নিয়ে তারা চিন্তা করছেন না হয়তো। আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, লিডারশিপ স্কিল নিয়ে একটু বলবেন। লিডারশিপ স্কিল নিয়ে, সেটা হলো যে আপনি প্রথম বাংলাদেশি সিইও গ্রামীণফোনের মতো একটা মাল্টিন্যাশনালের। তো বাংলাদেশে তার মানে হচ্ছে এখন আমরা আরো সিইও পেতে যাচ্ছি বা পাওয়ার মতো হয়তো আমাদের জনগণ তৈরি হয়েছে। এটাকে কিভাবে দেখছেন আপনি? আমি বলবো যে দেখেন, আমি বাংলাদেশি আগাগোড়া বাংলাদেশে পড়াশোনা করার ছেলে, ঠিক আছে। ধানমন্ডিতে এই যে কাকলি হাই স্কুলে পড়েছি, ঢাকা কলেজে পড়েছি, আবু জর গিফারি কলেজ থেকে বিকম পাস করেছি, ঢাকা ভার্সিটি থেকে এমবিএ করেছি, আইবিএ থেকে। আমার ক্যারিয়ারে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করা শুরু করার পরে আমি গ্লোবাল লেভেলে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি। ওইটা আমার ক্যারিয়ারের খাতিরে, এটা আমি কোম্পানি থেকে পেয়েছি। আমি লন্ডন বিজনেস স্কুলে পড়েছি, সিঙ্গাপুরে ইনসিআরে পড়াশোনা করেছি, ফ্রান্সের ইনসিআরে পড়াশোনা করেছি। বাট আমি ওইটাকে ধরি না, আমি ধরি আমার ক্যারিয়ারের শুরুর আগ পর্যন্ত যে পড়াশোনা আগাগোড়া বাংলাদেশে। সো এবং বাংলাদেশে এরকম আরো অনেক সিইওরা আছেন, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও আছে। আমি মনে করি যে এটা একটু সময় নিয়েছে। আমি যখন আগে আরেকটা ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, সেই ইন্ডাস্ট্রি থেকে আমি পাকিস্তানে আমার পোস্টিং ছিল, আমি পাকিস্তানে কাজ করেছি। তারপরে গ্রামীণফোনে জয়েন করার পরে টেলিনরে হয়ে ইন্ডিয়াতে কাজ করেছি, ইন্ডিয়া 2টা স্টেটে আমি হেড ছিলাম। তারপরে আমি গ্লোবাল লেভেলে কাজ করি অনেকগুলো দেশের সাথে। আমি দেখি না বাংলাদেশের ছেলেপেলের ট্যালেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোথাও কমতে আছে। আমি বলবো তারা আরো অনেক বেশি হার্ডওয়ার্কিং, অনেক বেশি ট্যালেন্টেড। আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের সাহস থাকতে হবে যে আমরাও পারি, এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আসলে আমার কোন রকম কমতি কিছু নাই। একটা জিনিস ট্রু, যে ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে আর্লি ক্যারিয়ারে হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেটিভ নাই, ইউ মাস্ট ডু হার্ড ওয়ার্ক। আরেকটা জিনিস হচ্ছে লার্নিং এর কোনো শেষ নাই। এখানে আমরা 4 জন কানেক্টেড আছি, 4 জনের জন্যই এখন কিন্তু সুযোগ একই। সবাই ইন্টারনেটের কানেক্টিভিটি ইউজ করে প্রতিদিন কিছু না কিছু শিখতে পারি। আমাদের কিউরিসিটি জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে, যে আমরা জানার আগ্রহটাকে আমাদেরকে তৈরি করতে হবে, যে নতুন কিছু জানি আসলে এটা কেন, কোশ্চেন করার ক্ষমতা আমাদেরকে তৈরি করতে হবে। এবং এই জিনিসগুলো সম্ভব। আমি মনে করি আমার ভিতরে এগুলো ছিল না, আমি এগুলো তৈরি করেছি নিজেকে আস্তে আস্তে। সো যদি জানার আগ্রহ থাকে, যদি হার্ডওয়ার্ক করতে পারি, যদি প্রতিদিন কিছু শিখতে পারি, শিখার আগ্রহটা থাকে, তাহলে আসলে সম্ভব। আরেকটা জিনিস যেটা থাকলে আপনি লিডার হিসেবে তৈরি হওয়া যায়, এটা হচ্ছে সততা এবং ট্রান্সপারেন্সি। যেহেতু আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি, আমরা যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি কাজ করি, এখানে হার্ডওয়ার্ক, শেখার আগ্রহ, জানার আগ্রহ, শিখতে পারার সাথে সাথে ট্রান্সপারেন্সি এবং অনেস্টি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বিকজ আপনাকে আপনার এমপ্লয়িরা ট্রাস্ট করতে হবে। আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি তৈরি হইতে হয়, আপনি একটা কিছু বলবেন, আপনার জন্য একটা ছেলে কাজ করবে, আপনার উপরে তার ট্রাস্ট থাকতে হবে। এই ট্রাস্টটা ওভারনাইট একদিনে আসে না, এটা সময়ের সাথে সাথে আসে। যখন আপনার এমপ্লয়িরা দেখে যে ইউ আর অনেস্ট,
এবং you are transparent and you are fair when you are treating your employees. So as a leader, honesty and transparency is an important thing beside being hard work in the early career and curiosity and learn every day. So I'm বলবো লিডারশিপের জন্য এটা very important. সবার জন্য খুব ভালো লেসন ভাইয়া। আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, সিইও ছাড়াও আপনি এর আগেও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে টেলিনর ইটসেলফ একটা মাল্টিন্যাশনাল টেলিকম সার্ভিস প্রোভাইডার, টেকনোলজি সার্ভিস প্রোভাইডার, আর বাংলাদেশে গ্রামীণফোন তো ওয়ান অফ লিডিং মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। তো সেক্ষেত্রে একটা জিনিস আমি জানতে চাই যে আপনার এখানে যে রেগুলেটরি এনভায়রনমেন্ট রয়েছে এটা নিয়ে আপনারা বিভিন্ন সময় বলেন। আমি একটা কম্পিটিটিভ আমি একটা কম্পারিজন একটা মানে আপনার কাছ থেকে সিক করছি, মানে জানতে চাইছি, সেটা হলো যে গ্লোবালি রেগুলেটররা যেভাবে অপারেট করে বা তাদের যে স্কিল সেট থাকে, তারা জিনিসগুলোকে যেভাবে হ্যান্ডেল করে, বাংলাদেশে কি সেভাবে রেগুলেটরদের দক্ষতা আছে কিনা, এটা আমি লিডিং অপারেটর হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই, লিডিং অপারেটর সিইও হিসেবে। একই সাথে হচ্ছে আপনার টেলিনরের এক্সপেরিয়েন্সও রয়েছে, আপনার দেশের বাইরেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি। জিনিস কি মানে রেগুলেটরি এন্ডে চ্যালেঞ্জ থাকবে না, কনফ্লিক্ট থাকবে না, ডিবেট থাকবে না, এটা হয় না, সব জায়গাতে এটা আছে। বাট প্রেডিক্টিবিলিটিটা থাকতে হবে এনভায়রনমেন্টটাতে, রাইট প্রেডিক্টিবিলিটি, যে আসলে কোথায় ডিবেট থাকবে। প্রিন্সিপাল ওরিয়েন্টেড ডিবেট হতে পারে, কনফ্লিক্ট থাকতে পারে, আপনার কোর্টে আপনার কোনো কিছু নিয়ে ফাইট হতে পারে, বাট এই জিনিসগুলোর গ্রাউন্ড গুলো যেন রাইট গ্রাউন্ড হয়, এনভায়রনমেন্টটা যেন এমন হয় যে প্রিন্সিপাল ওরিয়েন্টেড ডিবেট আপনি করতে পারেন, কনফ্লিক্ট করতে পারেন, আপনি ডিসপিউট করতে পারেন। সো আমরা যদি দেখি যে ইমপ্রুভমেন্টের তো আসলে সুযোগ সবসময় থাকে। কিছুদিন আগে একজন ইনভেস্টরের সাথে কথা হচ্ছিল, ওখান থেকে আমরা কনক্লুড করলাম, ওইটা আপনাকে বললে হয়তো আপনি তখন বুঝতে পারবেন। আজ থেকে 10 বা 15 বছর আগে বলা হতো পলিটিক্যাল আনসার্টেনিটিস, এখন একজন ইনভেস্টর বাংলাদেশে পলিটিক্যাল আনসার্টেনিটিস ওয়ার্ডটা হঠাৎ করে ভুলে গেছে। হ্যাঁ, বিভিন্নভাবে অন্য কিছু হয়তো বলে, বাট পলিটিক্যাল আনসার্টেনিটিস, হরতাল, স্ট্রাইক, আগুন ধরায় দেওয়া, এই জিনিসগুলো তো নাই। কিন্তু এটা যেহেতু এটা নাই, কিন্তু যেটা আছে এটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট আনসার্টেনিটিস, প্রেডিক্টিবিলিটি এটা নাই। ট্যাক্স বেশি হওয়া কিন্তু হতেই পারে একটা দেশের জন্য, ট্যাক্স বেশি, কিন্তু বছরের মাঝখানে বিভিন্ন ভাবে জেনারেল অর্ডার দিয়ে বা এসআরও দিয়ে হঠাৎ করে একটা চলে আসলো একটা কোম্পানির উপরে। আমি আরেকটা ইন্ডাস্ট্রির কথা বলছি, ইন্ডাস্ট্রি সিইও কথাটা বলছিলাম। তো এই টাইপের আনপ্রেডিক্টেবল বিজনেস এনভায়রনমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে যেটা আছে, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাহলে আমরা আরো বেশি ফরেন ইনভেস্টর আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। সো পলিটিক্যাল আনসার্টেনিটিসটা নাই, এটা একটা ইমপ্রুভমেন্ট। বিজনেস এনভায়রনমেন্ট আনসার্টেনিটিসটা আছে, এটা আমাদেরকে আসলে এখন ইমপ্রুভ করতে হবে। সো আমরা প্রোগ্রেস করেছি। আরেকটা যদি বলি, বাংলাদেশের এনভায়রনমেন্টে একসময় বলতো না লাল ফিতা, আপনি কিন্তু এখন আর লাল ফিতার কথা বলেন না, আপনি এখন কি বলেন ডিজিটালাইজেশন। দ্য প্রসেস ডিজিটালাইজেশন হতে হবে, ফাস্টার হইতে হবে, দ্রুত হইতে হবে, সবকিছু অটোমেটেড হইতে হবে, ট্রান্সপারেন্ট হইতে হবে। সো আমরা কিন্তু এখানেও একটা ইমপ্রুভ করেছি। সো আগের ওই লাল ফিতার কথা বলছি না, বা আমরা বলছি ডিজিটালাইজ হইতে হবে, এখানে একটা স্কোপ আছে। সো এইরকম কিছু কিছু জায়গা আছে যে আসলে ওই যে গ্লাস অর্ধেকটা ভরা এবং অর্ধেকটা খালির এই অপটিমিজম এন্ড পেসিমিজম, আমি বলবো যে পলিটিক্যাল আনসার্টেনিটি থেকে বাংলাদেশ এখন বের হয়ে আসছে, এটা প্রোগ্রেস। বিজনেস এনভায়রনমেন্ট আনসার্টেনিটি ইমপ্রুভ করা আমাদের এখন দায়িত্ব, এখানে আমাদের কাজ করতে হবে। ডিজিটালাইজেশনের যে বেনিফিট গুলা, যে গভর্নেন্স গুলা ডিজিটালাইজ করা বাংলাদেশের প্রতিটা সেক্টরে, যেমন কয়েকদিন আগে ইভ্যাট লঞ্চ করেছে ইন্ডিয়া। সো এরকম প্রতিটা সেক্টরে আমরা ডিজিটালাইজেশন আর অটোমেশন নিয়ে আসলে অনেক দ্রুত কাজ হবে, অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এবং বাংলাদেশ সরকার বুঝতে পারবে, যেমন দেখেন এখন এনবিআর কিন্তু খুব দ্রুত বুঝতে পারবে যে কোথায় আসলে ভ্যাট আসছে, কোথায় আসে নাই, কত তাড়াতাড়ি পলিসিগত ডিসিশন গুলো নেওয়া, কারেক্টিভ অ্যাকশন গুলো নেওয়া, স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নেওয়া। সো এই জিনিসগুলো প্রতিটা সেক্টরে হতে হবে। সো
ইমপ্রুভ হয়েছে, ইমপ্রুভ হওয়ার স্কোপ আছে। আমি ওইভাবেই বলবো যে বাংলাদেশ জিনিসটাকে বলবো যে আমাদের সামনে আরো কিছু কাজ করা বাকি রয়ে গেছে, বাট আই এম হোপফুল, আই এম অলওয়েজ অ্যান অপটিমিস্টিক পারসন, and I would like to see that these are things are happening in Bangladesh. আমি আর ছোট প্রশ্ন দিয়ে শেষ করবো। ছোট একটা জিনিস জানতে চাই ভাই, কোভিড-19 যেই প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, তো এখানে আপনার শিফট যেটা হলো, শহর থেকে গ্রামে গেল মানুষ, এটার কোনো ডেটা কি আছে আপনাদের কাছে? মানে আপনাদের নেটওয়ার্কের উপর কি ধরনের চাপ পড়েছে বা কি ধরনের ডাইভার্সিফিকেশনটা হয়েছে? কি টাইপের ডাটা বলছিলেন? মোবিলিটির এই পার্সপেক্টিভটা রয়েছে যে আপনাদের একটা রেভিনিউর একটা বড় অংশ হয়তো আগে শহর থেকে আসতো, সেটা এখন গ্রাম থেকে আসছে, বা গ্রামের মানে শহরগুলোর মেইন শহরগুলোর বাইরে থেকে আসছে, এরকম কোনো ডেটা বা এরকম কোনো চিত্র কি আছে আপনার সামনে? এক্সাক্ট ফিগার গুলো তো আসলে এই মুহূর্তে নাই, বাট আমরা যেটা প্রথম দিকে যখন কোভিড এর শুরুতে আমরা দেখেছিলাম যে আমার মনে হয় টোটাল ইন্ডাস্ট্রি, আমার যেটা মনে হয় যে টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় 1 কোটি পপুলেশন ঢাকার বাইরে চলে গেছে। এটা কিন্তু একটা বড় নাম্বার। ঢাকার মানুষ আসলে কত, আমার মনে হলো যে আমরা আসলে জানি না। তাহলে বিশাল নাম্বার, 1 কোটির মতো মানুষ ইন্ডাস্ট্রি আমরা দেখেছিলাম যে ঢাকার থেকে বাইরে গিয়ে বিভিন্ন এলাকা চলে গেছে। এবং যখন ছড়িয়ে গেছে, শুধু ঢাকা না, ঢাকার যেমন বাইরে গেছে, চিটাগাং থেকে বাইরে গেছে, সিলেট থেকে বাইরে গেছে, বড় বড় সিটিগুলো থেকে মানুষ গ্রাম অঞ্চলে চলে গেছে। যখন গিয়েছে তখন আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। সো এই মুহূর্তে আমি যদি বলি, এই ট্রেন্ডটা এখন আবার ব্যাক করে আসতেছে, যারা ফেরত আসছে, বাট এই ফেরত আসাটা পুরোটা আগের মতো হয়নি। এখনো একটা বড় অংশের, আমি বলবো হয়তো অ্যারাউন্ড 50 to 60% হয়তো আবার অ্যাডজাস্ট হয়েছে, বাট বাকিটা এখনো যেভাবে মুভ করে গেছিল বিভিন্ন শহর থেকে, এখনো ওইভাবেই রয়ে গেছে। এটা আপনাদের বিজনেস পার্সপেক্টিভ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন মানে লোকালিটি ওয়াইজ তো আপনাদের রেভিনিউর প্যাটার্নটা আলাদা, সেক্ষেত্রে কি ধরনের ইমপ্যাক্ট পড়েছে লাস্ট 2 কোয়ার্টারে? ফিগারের কথা বলছি। আসলে ওইভাবে আমার কাছে ওই ফিগার গুলো নাই। আপনার স্পেসিফিক কোশ্চেনটা আপনি বলছেন লোকালিটি অনুযায়ী রেভিনিউ। সে ফর ঢাকায় আপনার যে সাবস্ক্রাইবার বেস রয়েছে, সেখান থেকে আপনার এই পরিমাণ একটা অ্যামাউন্ট আসতো, যেটা এখন এই যে আপনি যেটা একটু আগে বলছিলেন, সেটার কারণে আসলে ওই ফিগারটা আমার কাছে আসলে নাই, বা ওইভাবে হয়তো আমরা ফিগার ডিসক্লোজও হয়তো করতে পারবো। আচ্ছা, ফিগার ছাড়াও আমি এমনি বিজনেস প্যাটার্ন হিসেবে যদি জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনাদের তো যে সেগমেন্টেড রেভিনিউ একটা থাকে, যে আপনার এই ধরনের যারা ইনকাম করছেন, আয় করছেন যারা, তাদের কাছ থেকে আপনাদের রেভিনিউর একটা গ্রামীণ একটা বড় অংশই বোধহয় ওই থেকে আসে। তো আমরা যেটা দেখতে পেরেছি কি, যেটা হয়েছে আমি বলি, একটা সেগমেন্ট, নিচের সেগমেন্টটা একটা সেগমেন্ট, বড় সেগমেন্ট ইউজেস প্যাটার্নটা অনেক কমিয়ে দিয়েছে, আপ করে কমে গেছে। আরেকটা সেগমেন্ট অনেক বেশি ইউজ করতো, যারা ব্যবসা বাণিজ্য করতো, সন্ধ্যার সময় অনেক কথাবার্তা, ফোনে অনেক কথাবার্তা বলতো, এরাও ইউজ কমিয়ে দিয়েছে। সো একদম লোয়ার সেগমেন্ট, যারা লো আরপু, আর যারা হাই আরপু, মাঝখানে একটা সেগমেন্ট ঠিক আছে। এটার কারণটা কি? এটার কারণটা আসলে এদের ইউসেজ প্যাটার্নটা আগেও খুব বেশি ছিল না, খুব কম ছিল না, এখনো ইউজ করছে। যেটা মিডিয়াম সেগমেন্টটা, ভয়েস আগে ভয়েস, হ্যাঁ, উপরের আর নিচের তাদের চেঞ্জ হওয়ার কারণটা কি? নিচের সেগমেন্টটা হচ্ছে আসলে সরাসরি ওদের পকেটে হাত পড়ে গেছে, সত্যি কথা যেটা, কাজ নাই, অনেকে কিন্তু আসলে কাজের বাইরে চলে গেছে। এমন মানুষ আছে যারা একটা ভালো ব্যবসা করতো, সেই মূলকের মোবাইল ইউসেজ একদম জিরোর কাছাকাছি, খোঁজ নিয়ে যারা গুলো, সে এখন আসলে বাদাম বিক্রি করে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছে। এগুলো কিন্তু সত্যি ঘটনা। হ্যাঁ, তার আয় নাই, যে জায়গায় সে তার একটা ব্যবসা করে তার ছেলে মেয়েকে ভালো মতো পড়াশোনা পর্যন্ত চালাতে পারতো, এখন তার নিজের খাদ্যের অভাব হচ্ছে। এরকম সিচুয়েশন হয়েছে, যদিও এখন ফেরত আসছে কিছু কিছু, বাট এরকম সিচুয়েশন হয়েছে। এরা আসলে একদম ইউজেসটা কনস্ট্যান্ট হয়ে গেছে, এখান থেকে নাই। আর উপরে যে সেগমেন্টটা যেটা কমে গেছে, আমি বলবো এটা আসলে ইকোনমি হিট না,
এটা হচ্ছে টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটি কমে গেছে, তার এই নিডটা নাই। একটা বড় পোর্শন কোভিড এর সময় যেহেতু ব্যবসা বাণিজ্য ধরেন বাজার হাট এগুলো বন্ধ ছিল, দোকানপাট বন্ধ ছিল, এই সময় কলগুলা প্রয়োজন হয়নি, যার জন্য এখানে কমে গেছে। তো এই দুইটা সেগমেন্টে আমাদের বড় একটা হিট আছে। এই প্রেক্ষাপটে আগামী যে কোয়ার্টারটা আসছে সামনে, বা যে কোয়ার্টার চলছে বা বছর শেষ করতে যাচ্ছে আমরা যে কোয়ার্টারে, সেই কোয়ার্টারে আপনাদের গ্রামীণফোনের প্রজেকশন কি? আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা বাংলাদেশের ল অনুযায়ী কোনো কোম্পানি যদি আপনার শেয়ার মার্কেটে এনলিস্টেড থাকে তাহলে ফরওয়ার্ড লিনিং কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না, এটা বাই ল আমরা দিতে পারি না। হ্যাঁ, সো আমরা কখনোই আসলে কোনো রকম, এটা একটা এটা একটা আমাদের জন্য একটা কনস্ট্রেন্ট। এটা যদি বলি এবং এটা ছাপা হয় তাহলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আমাকে এটা নিয়ে ধরতে পারে। সো আমরা এটা বলতে পারি না আসলে। বাট আপনি যদি বলেন এই মুহূর্তে ইউসেজ প্যাটার্নটা কেমন, আমি বলবো যে ইউসেজ প্যাটার্নটা ফেরত আসতেছে গ্রাজুয়ালি আগের জায়গায়। ওই ক্ষেত্রে কি পরিকল্পনাটা বলা যাবে যে আমাদের এই মুহূর্তের পরিকল্পনা হচ্ছে যেটা আপনাকে বললাম, যে যত দ্রুত পারা যায়, এই বছরে হয়তো 100% সাবস্ক্রাইবার হবে না, কিন্তু কিভাবে 90% মানুষের হাতে কাছে যেন 4G পৌঁছে না যায়, এটাই আমরা চেষ্টা করছি। এবং আমাদের কমিটমেন্ট আছে, আমরা নতুন ইকুইপমেন্ট আনার জন্য বিটিআরসি কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি, অনেকগুলো অ্যাপ্লিকেশন অলরেডি ছাড়া পেয়েছি, আজকেও পেয়েছি আমরা কিছু। সো আমাদের এখন রোল আউট, যেহেতু আপনি জানেন গত বছর আমরা একটা বড় একটা সময়ে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু আটকিয়েছিল, বিটিআরসি অডিটের কারণে আমাদের এনওসি গুলো ছিল না। সো আমাদের কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে আমাদের 4G রোল আউটে। এখন এটাকে আমরা কভার করে বাই ফার আমরা বাংলাদেশে এহেড থাকতে চাই, কিন্তু আমরা মনে করি যে আমরা একমাত্র ন্যাশনাল অপারেটর, সো বাংলাদেশের সব আনাচে কাছে 4G নেটওয়ার্ক পৌঁছে দেওয়া, এটাই আমাদের এই মুহূর্তে পরিকল্পনা। এটার সাথে সাথে আমি যেটা বলেছি যে কিভাবে স্টুডেন্টদের কাছে অ্যাফোর্ডেবল প্রাইসে ইন্টারনেট নিয়ে যাওয়া যায়, গ্রামীণফোন খুব ডিপলি ইন্টিগ্রেটেড হয়ে এখানে কাজ করছে। এবং এটা আমাদের একটা কমিটমেন্ট যে আমরা সবাই মিলে, শুধু গ্রামীণফোন না, আসলে সবাই মিলে এখানে ইন্টারনেট অ্যাফোর্ডেবল করা, যেন বাংলাদেশের স্টুডেন্টদের এবং এডুকেশন যেন কোনোভাবেই হ্যাম্পার না হয়। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, হয়তো আরো অন্য কোনো সময় হয়তো যদি সময় পাওয়া যায়। আপনার ইনোভেশন নিয়ে আপনার সাথে কথা হয়েছে, আপনি বলেছেন, তো স্টার্টআপ নিয়ে জানতে চাই হচ্ছে বাংলাদেশে যে স্টার্টআপ গুলো রয়েছে এখন, বা স্টার্টআপের যে ট্রেন্ড রয়েছে, সেগুলোর ফিউচার কেমন দেখছেন আপনি? আমার যেটা মনে হয়, দেখেন যে একটা বড় যে ধাক্কাটা আমরা খেয়েছি, এটা বড় এবং ছোট সবার জন্য, এবং স্টার্টআপদের জন্য একটা অনেক বড় কঠিন একটা সময়, আরো কঠিন সময়। এবং বাংলাদেশে যে সকল স্টার্টআপ গুলো আসলে ভালো করছিল এবং প্রোগ্রেস করছিল, তারা সবাই কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে, এবং বড় বড় কোম্পানি সবাই ধাক্কা খেয়েছে। এই ক্ষেত্রে স্টার্টআপ কমিটির জন্য আমার যেটা বলতে হবে যে পিভট করতে পারতে হবে। হ্যাঁ, পিভট করতে পারতে হবে। একটা পুরনো কোনো কিছু আঁকড়িয়ে ধরে বসে থাকলে হবে না। আমাদের কিন্তু রিসোর্স, স্টার্টআপের সবচেয়ে বড় যেটা হয় যে রিসোর্স স্কার্সিটি, বাজেট, ইনভেস্টমেন্ট একটা স্কার্স ম্যাটার। এখানে যা আছে এটাকে রাইট ইউটিলাইজ করা খুবই বড় ইম্পর্টেন্ট। তো এই সময়ে আমাদেরকে আসলে খরচ কমিয়ে দিতে হবে, এবং ইনভেস্টমেন্টটাকে রাইটলি কিভাবে আইডেন্টিফাই করে কোথায় ইনভেস্টমেন্ট করা দরকার। এই ক্ষেত্রে যদি ধরি গ্রামীণফোন এত বড় কোম্পানি হয়েও কিন্তু আমাদেরকে এখন চিন্তা করতে হচ্ছে কিভাবে খরচ কমিয়ে এবং ইনভেস্টমেন্টটাকে রাইট জায়গায় মোবিলাইজ করে আমাদেরকে নতুন সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করা। একটা স্টার্টআপের ক্ষেত্রে একই জিনিস, এই মুহূর্তে পুরোনোটার কথা ভুলে গিয়ে নতুন সিচুয়েশনটার সাথে অ্যাডজাস্ট করার জন্য খরচ কমিয়ে রাইট প্লেসে ইনভেস্টমেন্ট করতে পারতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে যে এই সিচুয়েশনটাকে শুধুমাত্র সমস্যা হিসেবে না দেখে অপরচুনিটি হিসেবে দেখতে হবে। নতুন নতুন অনেক চ্যালেঞ্জ আছে, নতুন নতুন অনেক সমস্যা তৈরি হয়েছে, এগুলোর সলিউশন যারা নিয়ে আসবে তারাই হবে নতুন স্টার্টআপ। তো আমি বলবো যে এইটাকে অপরচুনিটি হিসেবে দেখে, সুযোগ হিসেবে দেখে, ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের সবাইকে একসাথে সমষ্টিগতভাবে ফিরে আসার জন্য স্টার্টআপ কমিউনিটি একটি বড় ভূমিকা রাখবে। গ্রামীণফোনের যেই স্টার্টআপদেরকে নিয়ে যে কাজটা করে এক্সিলারেটর, এবং আমরা এইটা অব্যাহত রাখবো। আমরা মনে করি যে সামনে স্টার্টআপদের রোল আরো অনেক বেশি, অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আরো অনেক কিছু জানার ছিল, পরে হয়তো কন্টিনিউ, আরেকদিন আমরা কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ।